5 বছর পর শুক্রবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফর ঘিরে নতুন সাজে সাজানো হচ্ছে বরিশাল নগরী। দুপুর 3টায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। সরকারের উন্নয়ন তুলে ধরে ভোট চাইবেন নৌকায়। প্রধানমন্ত্রীর সফর ঘিরে বরিশালবাসীর প্রত্যাশা অনেক। ভোলার গ্যাস বরিশালে আনা, ইপিজেড নির্মাণ সহ নানা দাবি তুলে ধরবেন তারা। বরিশালে গ্যাসটা খুবই জরুরি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটি দাবি, সেটা হলো আমাদের বরিশাল শহরে গ্যাস দিয়ে যাবেন উনি। 5 বছর পরে উনি আসে সচক্ষে দেখবে এবং বরিশাল মানুষের যে একটা আনন্দমুখর অবস্থা বিরাজ করতেছে সেটা সে সচক্ষে দেখবে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনসভায় 10 লাখ লোকের সমাগম ঘটবে আশা নেতাদের। পায়রা সেতু, এখান থেকে কুয়াঘাটা আমরা কয়েক ঘন্টা যাইতাম, সেখানে 3টা সেতু, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সেতু। আজকে মানুষ 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে কুয়াঘাটা যায়। এই সমস্ত কারণেই কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার প্রতি কৃতজ্ঞতা জানাবার জন্যই কিন্তু বরিশালে 29 তারিখে ওই জনসভায় উপস্থিত হবে বলে আমি আশা করি। নেতাকর্মীরা বলছেন, জনসভায় নৌকার প্রার্থী সহ সাধারণ মানুষ উপস্থিত থাকবেন। বিশাল একটা জনসভা হবে, এটাই হবে আমাদেরকে নির্বাচনী প্রচারণা। এবং আমি মনে করি এই বরিশাল বিভাগের জনসাধারণ আওয়ামী লীগের উপর যে আস্থা আছে সেটাই তারা প্রমাণ করে দেখিয়ে দেবে 29 তারিখে জনসভায়। 2018 সালের 8 ফেব্রুয়ারি সবশেষ বরিশাল সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রধানমন্ত্রীর সফরকে নিয়ে আরো জানাতে বরিশাল থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আলামিন। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সামনে রেখে কি ধরনের প্রস্তুতি দেখছেন সেখানে, আর দলের সভাপতির কাছে বরিশালের মানুষের কি দাবি দেওয়া রয়েছে? জি দেখুন, আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বরিশালে আসছেন তখন কিন্তু আসলে একটি নির্বাচনী যে আমেজ, সেই আমেজটি কিন্তু আরও বাড়িয়ে তুলেছে নেতাকর্মীদের মধ্যে এবং তারা কিন্তু উচ্ছ্বাসিত এবং প্রতিদিনই কিন্তু তারা এই সফরকে ঘিরে বরিশালের বিভিন্ন স্থানে আমরা দেখেছি লিফলেট বিতরণ করছেন, জনসভার এছাড়া মাইকিং করা হচ্ছে এবং তাদের মধ্যে একটি বাড়তি উত্তেজনা কাজ করছে। তারা যেটি বলছেন যে আসলে নির্বাচনের এই সময়টিতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা তার সাথে দেখা করবেন এবং তাদের সাথে একটি মানে সুসম্পর্ক আরো জোরালো হবে এবং যে যারা এখন নৌকার প্রার্থী রয়েছেন তারাও কিন্তু এই মঞ্চে থাকবেন এবং তারা কিন্তু প্রধানমন্ত্রী সাক্ষাৎ পাচ্ছেন, সেক্ষেত্রে তারা একটু বেশি উচ্ছ্বাসিত বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া যেটি হচ্ছে যে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কিন্তু বরিশাল নগরীকে নতুন রূপে সাজানো হয়েছে। সাজসজ্জা বলেন, অন্যান্য যে সব কাজকর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে এবং প্রধানমন্ত্রীর যে জনসভাস্থল রয়েছে সেখানে কিন্তু বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জনসভাস্থল কিন্তু প্রস্তুত রয়েছে। আগামীকাল যে শুক্রবার যিনি জনসভায় বক্তব্য রাখবেন সেখানে কিন্তু প্রায় 10 লাখ লোকের সমাগম ঘটবে এমনটাই জানিয়েছেন এখানকার নেতাকর্মীরা। এবং আমরা এখানে একটি এই আগমন উপলক্ষে কিন্তু বিশেষ বর্ধিত সভা হয়েছে এবং বর্ধিত সভায় কিন্তু 6 সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। সেই কমিটিতে কিন্তু জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহকে সমন্বয় করা হয়েছে এবং অন্যান্য যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে এই কমিটিতে রাখা হয়েছে এবং তারা কিন্তু প্রতিদিনই খোঁজ খবর নিচ্ছেন এবং তারা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বরিশাল বিভাগের যে 6টি জেলা রয়েছে প্রত্যেকটি জেলায় কিন্তু আসলে এই আগমনকে কেন্দ্র করে তারা প্রস্তুতি গ্রহণ করেছেন এবং তারা কিন্তু সভা সমাবেশ করে যাচ্ছেন এবং এখানে যে লোক সমাগম ঘটবে সেই লোক সমাগমের তারা সেই বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে কিন্তু বরিশালের মানুষ ভোলার গ্যাস বরিশালে আনা এবং যে ইপিজেড নির্মাণ সহ বিভিন্ন দাবি তারা তুলে ধরবেন এবং তারা চাচ্ছেন যে বরিশালের উন্নয়নে প্রধানমন্ত্রীর যে আগামীর যে নির্বাচন সেখানে তার ভূমিকা আরো জোরালো হবে, সেটি কিন্তু তারা দাবি জানাচ্ছেন। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে। বরিশাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলামিন। আগামী দিনে চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা একমাত্র আওয়ামী লীগের আছে বলে মন্তব্য করেছেন দলের সভাপতি শেখ হাসিনা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ, আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে 11টি বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে নির্বাচনী ইশতেহারে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর একটি হোটেলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। অনুষ্ঠানে যোগ দেন দলীয় নেতাকর্মী সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। আমরা এমডিজি অত্যন্ত সফলতার সাথে বাস্তবায়ন করেছি। এবারের মূল প্রতিপাদ্য স্মার্ট বাংলাদেশ।
উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান। ইশতেহারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মোপযোগী শিক্ষা, যুবকদের কর্মসংস্থান, প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সহ 11টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দিয়েছে আওয়ামী লীগ। আমাদের লক্ষ্য সুনীল অর্থনীতির বাস্তবায়ন। 2008 সাল থেকে 15 বছরে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন দলের সভাপতি শেখ হাসিনা। জানান, বিদ্যুৎ, আইসিটি, বাজেটের আকার, জিডিপি, রপ্তানি আয়, দারিদ্র্য হার বিমোচন, কৃষি উৎপাদন, ভূমি ও গৃহহীনদের পুনর্বাসন সহ বিভিন্ন খাতে অভাবনীয় অগ্রগতি হয়েছে। আমরা যে বাজেট দিয়েছি 7,61,885 কোটি টাকার বাজেট আমরা দিয়েছি, অর্থাৎ বাজেট 12 গুণ বৃদ্ধি পেয়েছে। জিডিপির আকার 4,15,072 কোটি টাকা থেকে 50.31 লক্ষ কোটি টাকা, 12 গুণ বৃদ্ধি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি 21,500 কোটি টাকা থেকে 2,74,674 কোটি টাকা, অর্থাৎ 13 গুণ বৃদ্ধি করেছি। করোনা, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও দেশের অগ্রগতির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আগামীতেও বাংলাদেশের জন্য রয়েছে বড় চ্যালেঞ্জ। এই মুহূর্তে বাংলাদেশ একটি ক্রান্তিকালে দাঁড়িয়ে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে সামিল হতে যাচ্ছে। এই উত্তরণ যেমন একদিকে সম্মানের, অন্যদিকে বিশাল চ্যালেঞ্জ। 7ই জানুয়ারি নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা থাকতে হবে, আর সে সক্ষমতা একমাত্র আওয়ামী লীগেরই আছে, আওয়ামী লীগই পারবে। সুশাসন ও আইনের শাসন নিশ্চিতে জোর দেন শেখ হাসিনা। সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নির্বাচিত হলে সরকারের অতীতের ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে আগামীতেও দেশ পরিচালনার কথা জানান শেখ হাসিনা। বিগত 15 বছরে সরকার পরিচালনার পথ পরিক্রমায় যা কিছু ভুল ত্রুটি যদি হয়ে থাকে তার দায়ভার আমি নিচ্ছি। সাফল্যের কৃতিত্ব এটা আপনাদের, দেশের মানুষের, বাংলাদেশের জনগণের। আমি বাংলাদেশের জনগণকেই সেই কৃতিত্ব দিচ্ছি। আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা কথা দিচ্ছি, অতীতের ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে আমরা দেশবাসী আপনাদের প্রত্যাশা অনুযায়ী ভবিষ্যৎ কর্মকাণ্ড পরিচালনা করব। জনগণের সাংবিধানিক অধিকার যেন বাধাগ্রস্ত না হয়, সেজন্য সবাইকে সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানান আওয়ামী লীগের সভাপতি। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াটাই আমাদের লক্ষ্য। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন ঢাকা 1 আসনে নৌকার প্রার্থী সালমান এফ রহমান। নবাবগঞ্জে জাতীয় পার্টির 3 শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। সুষ্ঠু ভোট আয়োজনে নতুনদের সাথে নিয়ে কাজ করতে নির্দেশ দেন নিজ দলের নেতাকর্মীদের। বুধবার রাতে ঢাকার নবাবগঞ্জে আওয়ামী লীগ অফিসে আসেন স্থানীয় জাতীয় পার্টির 3 শতাধিক নেতাকর্মী। আনুষ্ঠানিকভাবে যোগ দেন আওয়ামী লীগে। দীর্ঘদিন জাতীয় পার্টিতে অবহেলার শিকার হয়েছেন বলে জানান এসব নেতাকর্মী। উচ্ছ্বাস প্রকাশ করেন আওয়ামী লীগে যোগ দিতে পেরে। এই জাতীয় পার্টিতে লোকের পরে কেউ ছিল না, আমরা ছাড়া সবাই বিক্রি হয়ে গেছিল। নির্বাচন আসলে কেউ ধানের শীষ কান্দে নিত, কেউ লাভ দিয়ে লোকে চলত। এখন নতুন আইনকে সালমান এফ রহমানের নেতৃত্বে এগিয়ে যাব। অনুষ্ঠানে 7 জানুয়ারি সবাইকে নিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান সালমান এফ রহমান। সব ক্ষেত্রে নতুনদের সহযোগিতা করতে নির্দেশ দেন নিজ দলের নেতাকর্মীদের। যারা জয়েন করেছে, আমি আমার আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব দ্যাট ওনারা যেহেতু এসছেন, আপনারা কিন্তু ওনাদের সাথে সহযোগিতা করবেন এবং ওনাদের কোনো অসুবিধা যদি হয় সেটা আপনারা দেখবেন, এবং যদি মনে করেন আমাকে কোথাও হস্তক্ষেপ করা প্রয়োজন হবে তাহলে আপনারা আমাকেও জানাবেন। জাতীয় নির্বাচন ছাড়াও সালমান এফ রহমানের পক্ষে কাজ করার প্রত্যয়ও জানিয়েছেন জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে আসা নেতাকর্মীরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নবাবগঞ্জ, ঢাকা। জাতীয় নির্বাচনের ইতিহাসে ভোটের মাঠে সর্বোচ্চ সংখ্যক নারী প্রার্থী এবার। মোট 94 জন নারী প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী নৌকার। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী সহ হেভিওয়েট প্রার্থীরা এখন ব্যস্ত প্রচারে। ভোটযুদ্ধে জয়ী হলে সবচেয়ে বেশি নারী সদস্য পাবে এবারের সংসদ।
ভোটের বাকি হাতে গোনা আর মাত্র কয়েকদিন। সারা দেশে জোর প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, গণসংযোগে থেমে নেই নারীরাও। এবারের ভোট যুদ্ধে ৩০০ আসনে ১,৮৯৫ জন প্রার্থীর মধ্যে নারী ৯৪ জন, স্বতন্ত্র প্রার্থী ২৬ জন। গত নির্বাচনে নারী প্রার্থী ছিলেন ৬৯ জন। এবার নারীর অংশগ্রহণ বেড়েছে ৩৮.২৪%। এবার নৌকার টিকিটে ভোটের মাঠে লড়ছেন ২০ জন নারী। আওয়ামী লীগ সভাপতি ও টানা ৩বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ ৩ আসনে নির্বাচন করছেন ৮মবারের মতো। এই আসনে আরও ৪ প্রার্থী থাকলেও বরাবরের মতোই অপ্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা। শেরপুর ২ আসনে হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী নবীন ২ প্রার্থী খুব একটা সক্রিয় নন ভোটের মাঠে। রংপুর ৬ আসনে বর্তমান সংসদ সদস্য ও স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর ওপরই ভরসা আওয়ামী লীগের। জাতীয় পার্টির নূর আলম মিয়া জাদু তার মূল প্রতিদ্বন্দ্বী হলেও নির্বাচনী দৌড়ে এগিয়ে আছেন স্পিকার। চাঁদপুর ৩ আসনে নৌকার প্রার্থী শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিকে নিতে হচ্ছে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের চ্যালেঞ্জ। দলের ২ স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি শামসুল হক ভূঁইয়া এবং রেদওয়ান খান বোরহান আছেন প্রতিদ্বন্দ্বিতায়। গাজীপুর ৪ আসনে তাজউদ্দিন কন্যা বর্তমান এমপি সিমিন হোসেন রিমির বিরুদ্ধে ভোটের লড়াইয়ে নেমেছেন পরিবারের আরেক সদস্য। দলীয় মনোনয়ন না পেয়ে ঈগল প্রতীকে ভোটের মাঠে আছেন ফুফাতো ভাই শিল্পপতি আলম আহমেদ। এদিকে লাঙ্গল মার্কায় প্রচারণায় ব্যস্ত জাতীয় পার্টির ৯ জন নারী প্রার্থী। চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী শেরিফা কাদের ঢাকা ১৮ আসনে প্রার্থী। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ৪ স্বতন্ত্র প্রার্থী। গত ৩ দশকের বেশি সময় ধরে দেশের রাজনীতির মূল নেতৃত্ব নারীর হাতে। তবে এবারের নির্বাচনে অংশগ্রহণ বাড়ায় ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে নারীদের ভূমিকা আরও জোরালো হবে বলে মনে করছেন এই প্রার্থীরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্বাদশ সংসদ নির্বাচনের বাকি ২ সপ্তাহের কম। রাজধানী জুড়ে চলছে প্রচারণা। কিছু কিছু আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা প্রচারে নামলেও অন্যান্য দলের প্রার্থীদের মাঠে দেখাই যাচ্ছে না। তবে আওয়ামী লীগের প্রার্থীরা বলছেন, নির্বাচনী প্রচারণায় স্বতন্ত্র প্রার্থীরা সক্রিয় থাকায় ভোট উৎসবমুখর হবে। প্রচারণায় জমজমাট ঢাকা ১৪ আসন। উত্তর সিটির ৭ থেকে ১২, এ ৬টি ওয়ার্ড এবং সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন মিলে ঢাকা ১৪। এবার এই আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১৪ জন। নৌকা নিয়ে লড়ছেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। প্রচারণায় তিনি অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলে জানান। ইতিপূর্বেও এই ঢাকা ১৪ আসনের যতগুলো ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, মার্কেট সমিতি বলেন, দোকান মালিক সমিতি বলেন, সবাই তারা ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে প্রচারণায় নেমে পড়েছে। ঢাকা ১৪তে স্বতন্ত্র প্রার্থী ৬ জন। তাদের একজন কাজী ফরিদুল হক হ্যাপি। জয়ের ব্যাপারে তিনিও আশাবাদী। যে এলাকাগুলো উন্নত হয় নাই, দেখেন আপনি এখানে ওনারা কত কষ্ট করে বসবাস করছে। তো আমি চাই যারা নির্যাতিত নিপীড়িত মানুষ তাদের জন্য কাজ করতে এবং একটি গণ আন্দোলন তৈরি করতে। এদিকে অনেকটাই নির্ভর ঢাকা ১২ আসন। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান খান কামাল। তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার মতো শক্ত প্রার্থী নেই। তারপরও বুধবার বিকেলে প্রচারণা চালিয়েছেন রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের বাংলা মোটর এলাকায়। এ সময় তিনি বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একটি উৎসব শুরু হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন। ভাঙ্গা স্রোতের মতন মানুষ আমরা যেখানেই যাচ্ছি সেখানেই আমাদেরকে সমর্থন জানানোর জন্য, সেখানেই আমাদেরকে সহযোগিতা করার জন্য বের হয়ে আসছেন। তারা চান বাংলাদেশ আর পিছিয়ে যাবে না, তারা চান বাংলাদেশ আলোকিত থাকবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ২৭টি দল। আর ঢাকার ২০ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬১ জন প্রার্থী। ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন তারা। ভোট ৭ জানুয়ারি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে নির্বাচনে ভোটে লড়ছেন ১৮ জন খ্যাতিমান চিকিৎসক। নৌকামার্কায় প্রাণগোপাল দত্ত ও আফামা রুহুল হক সহ ৩ জন স্বস্তিতে থাকলেও কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়তে হবে বাকি ১০ জনকে। অন্যদিকে ট্রাক ও ইগল মার্কা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে আসা ৫ প্রার্থীর মধ্যে সুবিধাজনক অবস্থায় হামিদুল হক খন্দকার ও ইহতেশামুল হক চৌধুরী।
এবারের নির্বাচনে বিভিন্ন আসন থেকে ভোটে লড়ছেন অন্তত 18 জন চিকিৎসক। তাদের মধ্যে 13 জন নৌকায় আর 5 জন অংশ নিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এর মধ্যে প্রথমেই আছেন বিশিষ্ট চিকিৎসক প্রাণগোপাল দত্ত। কুমিল্লা 7 আসন থেকে নৌকা মার্কায় ভোট করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য। এখানে নানা দলের 7 জন প্রার্থী থাকলেও তাকে নিতে হবে স্থানীয় আওয়ামী লীগ নেতা মুন্তাকিম আশরাফ টিটুর চ্যালেঞ্জ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে আমি কোন জায়গায় উঠিয়ে দিয়ে আসছি, আমি ঠিক একই আদলে আমি চাবো যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটাকে সারা দেশে সাজিয়ে দিতে। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আরেক সাবেক উপাচার্য ডাক্তার কামরুল হাসান খানও নৌকায় ভোট করছেন টাঙ্গাইল 3 আসনে। কিশোরগঞ্জ 1 আসনে নৌকার প্রার্থী আরেক চিকিৎসক সৈয়দা জাকিয়া নূর লিপি। তিনি জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের মেয়ে। তবে তার অস্বস্তির কারণ নিজ দলেরই স্বতন্ত্র প্রার্থী তার আপন বড় ভাই সৈয়দ সাফায়েতুল ইসলাম। চেষ্টা করব সংসদে যে ঘরে ঘরে যে স্বাস্থ্য আরও পৌঁছে দেওয়া, স্বাস্থ্য সেবাটা পৌঁছে দেওয়া এবং বিশেষত মা বোনদের এবং শিশুদের যে স্বাস্থ্য ক্ষেত্রে যে উন্নতি, এটা আমরা অবশ্যই করার চেষ্টা করব। শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় সাতক্ষীরা 3 আসনে কিছুটা স্বস্তিতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আ.ফ.ম. রুহুল হক। তবে বিপরীত অবস্থায় আছেন শিশু হাসপাতালের সাবেক পরিচালক ডাক্তার আব্দুল আজিজ। নৌকা মার্কায় সিরাজগঞ্জ 3 আসনে তাকে মোকাবিলা করতে হবে কৃষক লীগ নেতা ইগল মার্কার সাখাওয়াত হোসেন সুইটকে। এখনো আমাদের অনেক কাজ করতে হবে। সারা বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে তার সঙ্গে যদি আমরা তাল মিলে চলতে চাই তাহলে স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক একটা পরিবর্তন আনতে হবে। সব মিলিয়ে নৌকায় ভোটে আসা 13 চিকিৎসকের মধ্যে 7 জনের আসনে হবে হাড্ডাহাড্ডি লড়াই। 3 আসনে স্বস্তি থাকলেও 3টিতে আছে অনিশ্চয়তা। আর অন্য 5 স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সুবিধাজনক অবস্থায় আছেন কুড়িগ্রাম 2 আসনের হামিদুল হক খন্দকার ও সিলেট 3 আসনের ইহতেশামুল হক চৌধুরী। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লায় নৌকার প্রার্থী মোহাম্মদ মুজিবুল হকের প্রচারণায় অংশ নেয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব একেএমজি কিবরিয়া মজুমদারকে শোকজ করেছে নির্বাচন কমিশন। বুধবার রাতে কুমিল্লা 14 গ্রাম উপজেলার নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সাইফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। চিঠিতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের জন্য সংসদ সচিবালয়ের যুগ্ম সচিবের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। অভিযোগে বলা হয়, গত 24 ও 25 ডিসেম্বর কুমিল্লায় নির্বাচনী সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকাশ্যে নৌকার প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন কিবরিয়া। এতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়েছে। আগামী 1 জানুয়ারি সোমবার বেলা 11টায় অনুসন্ধান কমিটির কার্যালয়ে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী প্রচারণা নিয়ে আরও জানাতে চুয়াডাঙ্গা ও নড়াইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক আকবর, চুয়াডাঙ্গাতে প্রচারণা কেমন চলছে জানাবেন। আচরণবিধির লঙ্ঘনের কোনো অভিযোগ আছে কিনা? চুয়াডাঙ্গাতে প্রচারণা একেবারে বলা যায় যে তুঙ্গে উঠেছে। চুয়াডাঙ্গাতে যারা প্রতিদ্বন্দ্বিতায় আছেন এমন কয়েকজন প্রার্থী বেশ প্রচারণা চালাচ্ছেন এবং সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তারা তাদের কর্মী বাহিনীরা ভোটারদের সাথে গণসংযোগ করছেন এবং নির্বাচন আচরণবিধিটা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ যারা নির্বাচনে অংশ নিয়েছেন তাদের অধিকাংশ প্রার্থী কর্মীদেরকে নির্বাচন আচরণবিধি সম্পর্কে খুব বেশি বুঝিয়ে দেয়নি আমার মনে হয়েছে। সেটা তার কারণ যে প্রতিদিনই নির্বাচন আচরণবিধি ভঙ্গ হচ্ছে। আর আচরণবিধি ভঙ্গ যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে বেশিরভাগই হচ্ছে নির্ধারিত সময়ের পরে কিংবা আগে প্রচারণা মাইকিংয়ে প্রচারণা করা এবং অন্যান্য আরও কিছু আছে যেগুলো হচ্ছে নির্বাচন আচরণবিধি মেনে চলা উচিত, কিন্তু অনেক কর্মী এটা জানে না যে কোন সময়ে মাইকে প্রচার করা যাবে কোন সময়ে করা যাবে না, যে কারণে প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত ওই কর্মীদের জরিমানা করছেন এবং আমরা লক্ষ্য করছি প্রায় প্রতিদিনই কখনো 10,000, 15,000, 20,000, 40,000, 60,000 টাকা পর্যন্ত জরিমানা হচ্ছে চুয়াডাঙ্গায়। তো চুয়াডাঙ্গায় এই আচরণ বিধি পুরোপুরি
মানতে না পারা, মেনে না চলার পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলায় আসন দুটি, চুয়াডাঙ্গা জেলায় দুটি আসনে প্রার্থী হয়েছেন 15 জন। এই 15 জন প্রার্থীর মধ্যে 7 জন প্রার্থী আছেন স্বতন্ত্র। তো চুয়াডাঙ্গায় রাজনৈতিক যে দলগুলো আছে সেইগুলোর প্রচার প্রচারণা একটু কম, একমাত্র আওয়ামী লীগ ছাড়া অন্য দলগুলোর এখানে জাতীয় পার্টি, জাকের পার্টি, ন্যাশনাল পিপুলস পার্টি, এই পার্টিগুলো জাসদের প্রার্থীও আছেন। তো এই পার্টিগুলোর প্রচার প্রচারণা আমরা লক্ষ্য করছি কম। এখানে নৌকার বিপরীতে স্বতন্ত্র যে প্রার্থীগুলো আছেন সকলেই আওয়ামী লীগ অনুসারী, ফলে এখানে নির্বাচনটা হচ্ছে এক প্রকার স্বতন্ত্র প্রার্থী, নৌকার সাথে স্বতন্ত্র প্রার্থী দুটোই হচ্ছে, সব প্রার্থী হচ্ছে আওয়ামী লীগের অনুসারী। এই কারণে এখন আওয়ামী লীগে ভোট, এবং এই কারণেই আওয়ামী লীগ দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে, একাধিক ভাগে ভাগ হয়ে পড়েছে। বিভিন্ন প্রার্থীর পক্ষে আছেন এইসব নেতাকর্মীরা। তো এই প্রচার প্রচারণের মধ্যে যেটা আমরা লক্ষ্য করেছি, চুয়াডাঙ্গা 1 আসনে নৌকার সাথে আরো 2 জন স্বতন্ত্র প্রার্থী যারা জোরে সোরে প্রচারণা চালাচ্ছেন। চুয়াডাঙ্গা 2 আসনে নৌকার পাশাপাশি আরো 3 জন স্বতন্ত্র প্রার্থী জোরে সোরে প্রচারণা চালাচ্ছেন। মানিক আকবর, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার নড়াইলের নির্বাচনের খবর জানবো। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী আসাদুর রহমান। আসাদ, প্রচারণায় এগিয়ে কোন কোন প্রার্থী? আচরণবিধির লঙ্ঘনের নতুন কোনো অভিযোগ আছে কিনা? সংবাদে যেমনটি জানাচ্ছিলেন, মূলত নড়াইলে 2টি সংসদীয় আসন, জাতীয় সংসদ 93 নড়াইল 1 এবং জাতীয় সংসদ 94 নড়াইল 2। এইখানে মোট এই 2টি আসনে 14 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নড়াইল 1 আসনেও 7 জন এবং নড়াইল 2 আসনেও 7 জন। নির্বাচনী প্রচার প্রচারণা উৎসব মুখর পরিবেশে 2টি আসনেই চলছে। নড়াইল 1 আসনে এবং নড়াইল 2 আসনে মূলত আওয়ামী লীগ মনোনীত যে প্রার্থী আছে সেইখানে তাদের প্রচার প্রচারণাটা অনেক জোরে সোরে চলছে। পাশাপাশি অন্য যে দলগুলো আছে সেখানে জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি সহ অন্যান্য যে দলগুলো আছে তারাও প্রচার প্রচারণা চালাচ্ছেন। এখানে মাত্র 2 জন স্বতন্ত্র প্রার্থী আছে, তাদের প্রচার প্রচারণা এখন তেমন কোনো উল্লেখযোগ্য ভাবে দেখা যায়নি, কারণ তারা সেই অর্থে খুব পরিচিত কোনো মুখ না। এই কারণে তাদের পরিচিতি এবং তাদের প্রচার প্রচারণা ওইভাবে আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু অন্যান্য দলগুলো যে বিধি আছে, বিধি মোতাবেক তারা তাদের প্রচার প্রচারণা চালানোর চেষ্টা করে যাচ্ছেন। অর্থাৎ বেলা 2টা থেকে রাত 8টা পর্যন্ত যে প্রচার প্রচারণা বা প্রচার মাইক আছে সেটা তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন। অন্যরা পোস্টার, লিফলেট, মাইকিং এইগুলোর মধ্যে সীমাবদ্ধ আছে। কিন্তু আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জাতীয় পার্টি বা ওয়ার্কার্স পার্টি, এদেরকে আমরা দেখেছি মাঠ পর্যায়ে যেতে, একেবারে ভোটারদের কাছে যেতে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা নড়াইলে 24 তারিখে এসেছেন। আসবার পর থেকে তিনি একেবারে প্রত্যন্ত গ্রামগঞ্জগুলোতে যাচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, তাদের সাথে কুশল বিনিময় করছেন, ভোট প্রার্থনা করছেন। আর নতুন করে এখানে কোনো আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ নেই। নড়াইল 1 আসনে 2 জনকে আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা করা হয়েছে এবং নড়াইল 2 আসনে আচরণবিধি ভঙ্গের দায়ে 4 জনকে জরিমানা করা ছিল। এই ছিল আমার কাছে নড়াইলের প্রচার প্রচারণা এবং আচরণবিধি ভঙ্গের সর্বশেষ। চুয়াডাঙ্গা এবং নড়াইল থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি সহ বিএনপির 11 নেতাকর্মীকে রাজধানীতে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাদের বিরুদ্ধে নির্বাচন বানচালে নাশকতা চেষ্টার অভিযোগ পুলিশের। গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্য মতে রাতে অভিযান চালানো হয় কাঁটাবনে প্রিন্টিং প্রেসে। জব্দ করা হয় 50,000-এর বেশি লিফলেট, ককটেল ও গান পাউডার। বুধবার রাজধানীতে গ্রেপ্তার করা হয় ঢাবি ছাত্রদল সভাপতি খোরশেদ আলম সোহেল এবং কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান পলাশকে। এরপর তাদের দেয়া তথ্য অনুযায়ী রাতে কাঁটাবনের প্রাইম প্রিন্টার্সে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ। সেখান থেকে 50,000-এর বেশি লিফলেট জব্দ করা হয়। এ সময় গান পাউডার পাওয়া গেছে বলে দাবি ডিবির। অভিযানে ছাত্রদলের 8 নেতাকর্মীকে আটক করে পুলিশ। এর আগে গ্রেপ্তার করা হয় আরও 3 জনকে। কেন্দ্রীয় নেতাদের নির্দেশে নির্বাচন বানচালের উদ্দেশ্যে নাশকতা চেষ্টার অভিযোগ তাদের বিরুদ্ধে। 8 জনকে গ্রেপ্তার করেছি এবং টোটাল আমাদের 11 জন গ্রেপ্তার। এবং আমরা এখানে এসে আমরা যখন এটা সার্চ করলাম সেখান থেকে 50,000 আনুমানিক 50,000-এর অধিক আমরা লিফলেট উদ্ধার করেছি এবং বোমা তৈরির সরঞ্জাম, তাজা বোমা, গান পাউডার সহ নাশকতা ব্যবহৃত নানা ধরনের আলামত থেকে আমরা উদ্ধার করেছি। পুলিশের দাবি, নাশকতা প্রস্তুতির অংশ হিসেবে তাদের কাছে পেট্রোল এবং ককটেল পাওয়া গেছে। ঢাকা শহরের বিভিন্ন জায়গাগুলিতে তাদের ভাগ করা আছে 8টা ভাগে। এদের কাছে এই লিফলেটটা দিয়েছে
এই গান পাউডার থেকে যে আমাদের যে গান পাউডার উদ্ধার করেছি সেই গান পাউডার থেকেও প্রায় 200-র অধিক বোমা তৈরি করা যাবে। ভোট বানচালের উদ্দেশ্যে যে কোনো নাশকতার চেষ্টা প্রতিহতে কঠোর নজরদারিতে আইনশৃঙ্খলা বাহিনী। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে বলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সেই সঙ্গে উপাচার্য না থাকা 29টি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্ক থাকতে বলেছে শিক্ষার্থীদের। এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে শিক্ষার্থীরা নানা জটিলতায় পড়তে পারে। ইউজিসির সবশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে 114টি, এর মধ্যে কার্যক্রম চালাচ্ছে 103টি। অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে রয়েছে নানা অনিয়মের অভিযোগ। এর মধ্যে 29টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতির নিয়োগকৃত উপাচার্য নেই। ইউজিসি বারবার নির্দেশ দিলেও তা মানছে না এসব বিশ্ববিদ্যালয়। টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে আমরা যেভাবে ইউজিসির বা শিক্ষা মন্ত্রণালয়ের যে এত বছরের ভিতর তাদের নিজস্ব ক্যাম্পাসে আসতে হবে, এই পদ্ধতিতে তাদের শিক্ষাদান করতে হবে, পারবে না, তারা কিন্তু হারিয়ে যাবে অথবা সরকার ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে বাধ্য হবে। ইউজিসির সবশেষ প্রতিবেদন অনুযায়ী অনুমোদিত কোনো ক্যাম্পাস না থাকা, অনুমতিপত্রের মেয়াদ শেষ হওয়া সহ নানা আইন ভঙ্গের কারণে আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি এবং দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লার সনদের কোনো বৈধতা নেই। ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশের নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ। আর বোর্ড অব ট্রাস্টিজ নিয়ে দ্বন্দ্ব আছে সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির। এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তিতেও সতর্কতা দিয়েছে ইউজিসি। আমাদের ইউজিসির ওয়েবসাইটে এটা আমরা প্রকাশ করব এবং কোন ইউনিভার্সিটির কি অবস্থান, কাদের কোন কোন সাবজেক্ট অনুমোদিত, এই সতর্কীকরণটা অতীতে যেভাবে আমরা করেছি এবছরও সেটি করব। বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি বলছে আইন না মানলে ইউজিসি যে ব্যবস্থা নেবে সে বিষয়ে সমর্থন থাকবে, তবে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিলে সেটি আরও বেশি কার্যকর হয়। স্বশাসনের সুবিধার্থে ইউজিসির বিভিন্ন কমিটি বা অন্য জায়গায় যেমন অ্যাক্রেডিটেশন কাউন্সিলে রয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিত্ব একান্ত জরুরি বলে আমি মনে করি। এদিকে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে কাঙ্ক্ষিত বিভাগের অনুমোদন আছে কিনা সেটিও ইউজিসির ওয়েবসাইটে দেখে নেয়ার আহ্বান মঞ্জুরি কমিশনের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে ডিজিটাল হোল্ডিং নেম প্লেটের বদলে দেয়া হচ্ছে নিম্নমানের প্লাস্টিকের কার্ড। তার উপর সিটি কর্পোরেশন নির্ধারিত 350 টাকার সাথে মাঠ কর্মীদের দিতে হচ্ছে বাড়তি 2 থেকে 300 টাকা। স্মার্ট নগরী গড়ার নামে এভাবে অর্থ আদায়কে চাঁদাবাজি বলছেন নগরবাসী। সাংবাদিক শুনে পালিয়ে যাওয়া ব্যক্তি ওয়াসি এন্টারপ্রাইজের মাঠ পর্যায়ের কর্মচারী। গত বছরের নভেম্বরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে ডিজিটাল নেম প্লেট লাগানোর দায়িত্ব পায় ওয়াসি এন্টারপ্রাইজ। নগরীর 22টি ওয়ার্ডে এরপর থেকে নেম প্লেট লাগানো শুরু করে মাঠ কর্মীরা। এটা জাস্ট আমরা এমনি বকশিস চাইছি আর কি, এটা আপনাদের চাইতে পারি না, আপনাদের এমনি ট্যাক্স কালেক্টর করে বকশিস দেন না। স্থানীয়দের অভিযোগ, ডিজিটাল নেম প্লেটের নামে লাগানো হচ্ছে ভুলে ভরা নিম্নমানের প্লাস্টিকের কার্ড। তার উপর 350 টাকা রসিদ দিয়ে বকশিসের নামে আদায় করা হচ্ছে অতিরিক্ত টাকা। লিখিত ছিল 350 টাকা, এখন আমাদের থেকে নিয়ে 500 টাকা করে, তো না দিলে তো প্লেটই দিতেছে না। এটা কোন ধরনের কথা? 50 টাকা 100 টাকা এগুলো মানুষের থেকে নিতে হয়? এটা কি আমাদের সুযোগ সুবিধা সিটিতে থাকি বলে? এসব অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আর সিটি মেয়রের দাবি, এ বিষয়ে কোনো অভিযোগ পাননি তারা। বাড়তি টাকার এটা কোনো ভিত্তি নেই, এই কথা আসলে কেউ বলতে পারবে না, কারণ আমাদের এখানে তো 350 টাকা লাখ উল্লেখ আছেই। তো যেখানে রসিদে 350 টাকা উল্লেখ আছে সেখানে আমাদেরকে বাড়তি দিবে কেন? অনেক সময় এরকম ঠিক করতে পারে, না পারে যে তাই না, কিন্তু আমাদের কাছে অভিযোগ আসলে এটা কিন্তু অ্যাকশন নেওয়া হয়। বাধ্যবাধকতা না থাকলেও ডিজিটাল হোল্ডিং নেমপ্লেট স্থাপনের নামে জোর করে অর্থ আদায় অন্যায় বলছেন বিশিষ্টজনরা। যে ডিজিটাল নেম প্লেটের নামে যে হয়রানি মানুষকে করা হচ্ছে, এটা একদম জঘন্য একটা চাঁদাবাজি, অন্যায়। আমরা সিটি কর্পোরেশনের প্রত্যাশা করি না, আমরা মনে করি যে চিরে বন্ধ হওয়া দরকার এবং যারা এই অন্যায় কাজটার সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া জরুরি। সিটি কর্পোরেশনের তথ্য মতে নগরীতে হোল্ডিং রয়েছে 2,09,169টি, তবে প্রকৃত সংখ্যা 6 লাখের উপরে। রাকিব উদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।
এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। সিলেটের 6টি আসনের মধ্যে 3টি আসনে অনেকটাই নির্ভর আওয়ামী লীগের প্রার্থীরা। বাকি 3 আসনে নিজ দলের স্বতন্ত্র ও অন্য দলের প্রার্থীদের চ্যালেঞ্জে পড়তে হচ্ছে নৌকার প্রার্থীদের। এসব আসনে উত্তাপ বেশি ভোটের প্রচারেও। বরাবরই মর্যাদার আসন হিসেবে বিবেচিত সিলেট 1 আসনটি। এই আসন থেকে যে দলের প্রার্থী নির্বাচিত হন সেই দলই সরকার গঠন করে, এমন একটি ধারণা বেশ শক্তিশালী রাজনৈতিক মহলে। সিলেট 1 আসন থেকে এবারও আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। নির্বাচনের মাঠে নেই তার কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী। সিলেট 2 আসনে নৌকার প্রার্থী শফিকুর রহমান ও সিলেট 4 আসনে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদকেও পড়তে হবে না বড় কোনো চ্যালেঞ্জে। তবে এই 3 আসনের মতো স্বস্তিতে নেই সিলেট 3, 5 ও 6 আসনের নৌকার মাঝিরা। সিলেট 3 আসনে আওয়ামী লীগের হাবিবুর রহমানকে লড়তে হবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী এতেশামুল হক দুলালের সঙ্গে। সিলেট 5 আসনে মাসুক উদ্দিনের প্রতিদ্বন্দ্বী নিজ দলের স্বতন্ত্র প্রার্থী আহমদ আল কবির। সিলেট 6 আসনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে লড়বেন তৃণমূল বিএনপির শমশের মুবিন চৌধুরী। উন্নয়ন প্লাস সংগঠন সব দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা মনে করি যে এইবারে সিলেট যে 6টি আসন সেই 6টি আসনেই আমরা বিপুল ভোটে আমাদের নৌকার প্রার্থীকে আমরা বিজয়ী করতে পারবো। এদিকে বিভিন্ন আসনে আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নেওয়ায় দলটির মনোনীত প্রার্থীদের বিপত্তি দেখছেন অন্য দলের নেতারা। আমাদের প্রার্থীরাও একটু অসুবিধার মধ্যে আছে, তাদের যে রেশারেশি যেটা হইতেছে এটা কাটাইয়া আমাদের প্রার্থীরা আগাইতে হইতেছে। আমাদের তো অবস্থান ভালো। তবে বিএনপি ও এর সমমনা দলগুলো ভোটে না আসায় প্রতিদ্বন্দ্বিতা কমে যাওয়ার আশঙ্কাও দেখছেন অনেকেই। তারা তো পাল্টা রাজনৈতিক কর্মসূচি দিয়ে যাচ্ছে, হরতাল দিচ্ছে, তারপরে আপনার অবরোধ ইত্যাদি ইত্যাদি দিচ্ছে। এই অবস্থায় এই নির্বাচন আমি মনে করি যে স্বতঃস্ফূর্ততার মানুষের মধ্যে আনতে পারে নাই। সমীকরণ যাই হোক, জয়ের আশা নিয়ে নির্বাচনের মাঠে সব প্রার্থী। তাদের প্রচারে টের পাওয়া যাচ্ছে লড়াইয়ের উত্তাপ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত রংপুর 3 আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার। জোটগত কারণে আওয়ামী লীগ এই আসনটিতে কোনো প্রার্থী না দিলেও জিএম কাদেরের প্রতিদ্বন্দ্বিতায় আছেন 5 জন প্রার্থী। তার মধ্যে তৃতীয় লিঙ্গের প্রার্থী আনোয়ারা ইসলাম রানী অন্যতম। জানিয়ে রীতিমতো মহানগর জুড়ে চলছে সমালোচনা। নির্বাচনী আমেজে ফিরতে প্রচারণায় মুখর রংপুর 3 আসনের অলিগলি। এ আসনে নৌকার প্রার্থী না থাকলেও জোটগত প্রার্থী হিসেবে রয়েছেন জাতীয় পার্টির প্রার্থী জিএম কাদের। আর দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার কথা জানান স্থানীয় নেতাকর্মীরা। আমাদের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা প্রয়োজন ছিল সেটি আমরা করছি এবং ভবিষ্যতে আমরা এর মাধ্যমেই আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম এবং আমাদের সংগঠনের মাধ্যমে পরবর্তীতে যদি কোনো পরিবর্তিত অবস্থা সৃষ্টি করার সুযোগ পাই তাহলে আমরা দেশ ও জাতির কল্যাণে সবসময় সে কাজগুলি করে যাব। আমরা চেষ্টা করছি নির্বাচনের যে আসনবিধি আছে সমস্ত আসনবিধি মেনে রংপুর 6টি আসনের নির্বাচন হবে। আর লাঙ্গলের প্রতিদ্বন্দ্বিতায় ঈগল প্রতীক নিয়ে এবারে নির্বাচনে 300 আসনের মধ্যে একমাত্র তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানীসহ 5 প্রার্থী রয়েছেন আলোচনায়। আমার সাথে যদি অন্যায় না হয় জিএম কাদের সাহেব লক্ষাধিক ভোটে আমার সাথে পরাজিত হবে। ভোট হচ্ছে মানুষের মনে। জিএম কাদের সাহেব মানুষের মন জয় করতে পারেননি। সাধারণ ভোটাররা বলছেন শুধু কথাই নয়, উন্নয়নের পাশাপাশি জনগণের পাশে থাকবেন এমন নেতাই চান তারা। নতুন যারা ভোটার তাদের কাছে আসতে হবে, ভোট চাইতে হবে। এখানে একজন আমরা এমপি চাই যিনি এলাকায় সবসময় থাকবে, এলাকার জনগণের সুখে দুঃখে কথা বলবে। রাজনীতির কৌশলগত কারণে এই আসনে জাতীয় পার্টির প্রার্থী বারবার নির্বাচিত হলেও সঠিক নেতৃত্বের অভাবে পিছিয়ে পড়ছেন অন্যান্য এলাকা থেকে, এমনটাই মনে করে সুশীল সমাজ। তারা যদি মনে করতো যে না আমি যাকে প্রার্থী দিয়েছি সেই আমার সঠিক প্রার্থী আছে এবং দলের সকল কর্মী নেতারা তার পক্ষে কাজ করবে, এই জায়গাটাই কিন্তু তাদের আস্থা নেই। রংপুর সিটি কর্পোরেশনের 25টি ওয়ার্ড এবং সদর উপজেলার 5টি ইউনিয়ন নিয়েই রংপুর 3 আসন। এ আসনে মোট ভোটার 4,94,768 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।